নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। আজকে আমরা আলোচনা করব জম্মুতে মুসলমানরা কিভাবে সংখ্যালঘু হলো। কাশ্মীর ফাইলের পর বারামুল্লা কাশ্মীরের অশান্তিকে সামনে রেখে ভারতীয় মুসলমানদেরকে একটা সন্ত্রাসবাদী সম্প্রদায় হিসেবে দেখানোর প্রচেষ্টা। বলিউডি হিন্দুস্তানি প্রপাগান্ডা তো চলছেই। প্রশ্ন হচ্ছে 1990 সালে পণ্ডিতদের সাথে কি ঘটেছিল। তার জন্য যদি একটার পর একটা সিনেমা তৈরি করা হয়, মুসলমানদের সাথে কি ঘটেছিল তার জন্য কেন একটাও সিনেমা তৈরি করা হয়নি। যদি আমরা 1990 সালে পণ্ডিতদের সাথে কি ঘটেছিল তা মনে রাখতে চাই, তাহলে 1947 সালে জন্মতে মুসলমানদের সাথে কি ঘটেছিল তা মনে রাখাটাও অপরাধ নয়। 1990 সালে কাশ্মীরি পণ্ডিতদের সাথে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাকে জাতিগত নির্মূল এবং গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে, কিন্তু সত্য হলো স্বাধীনতার আগে জন্মতে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। 1947 সালে জম্মু প্রদেশের মুসলিমরা ছিল 61%। 1941 থেকে 61 সালের মধ্যে জম্মুর মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 61%। সেখান থেকে কমে 38%তে নেমে আসে। 2 লক্ষের বেশি মুসলমানকে দেশ ছাড়া করা হয় এবং জম্মুতে মুসলমানদেরকে সংখ্যালঘু বানানো হয়। এর প্রতিক্রিয়াতেই পরবর্তীকালে কাশ্মীরের সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়, কয়েকজন পণ্ডিত খুন হয় এবং বাকিরা ভয়ে উপত্যকা থেকে পালিয়ে যায়। 1947 সালে জম্মুতে ঘটে যাওয়া মুসলমানদের গণহত্যা, মুসলমান নারীদের উপর পাশবিক অত্যাচারের ঘটনা কাশ্মীরি হিন্দু পণ্ডিতরা সম্যকভাবে অবহিত ছিল এবং তারা এর প্রতিশোধমূলক প্রতিক্রিয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছিল। 1990 সালে অশান্তি শুরু হলে কাশ্মীরি পণ্ডিতরা ভয় পেয়ে যায় এবং দেশান্তরিত হতে থাকে। 2010 সালের মার্চ মাসে রাজ্য সরকার আইনসভাকে জানিয়েছিল যে 1990 সালে কাশ্মীরি পণ্ডিতদের সংখ্যা ছিল মোট 1,50,000 জন, বেসরকারি মতে 2 লাখ জন। এদের মধ্যে 1990 সালে জানুয়ারিতে 24,202টি পরিবার দেশান্তরিত হয়েছিল। প্রতি পরিবারে 5 জন করে ধরলে 1,21,010 জন এবং 1989 থেকে 2004 সালের মধ্যে 15 বছরের নিহত পণ্ডিতদের সংখ্যা ছিল 219 জন। সরকারি হিসাব অনুযায়ী 1990 সালে অভিবাসনের পর 30,000 জন পণ্ডিত উপত্যকাতে ছিলেন এবং বেসরকারি মতে 20,000 জন। পরবর্তীতে 2015 সালের দিকে এই সংখ্যাটা কমে প্রায় 3,500 জনে নেমে আসে। জম্মুর হত্যাকাণ্ডে নিহত সংখ্যা কত ছিল? যেহেতু কোনো সরকারি পরিসংখ্যান নেই, তাই সেই সময়ের কিছু ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদই আমাদের ভরসা। ব্রিটিশ সংবাদপত্র দ্য স্পেকটেটরে 16 জানুয়ারি 1948 সালে রিপোর্ট করা হয়েছিল যে নিহতের সংখ্যা 2 লাখ জন। হন্ট মুনে 1953 সালের এক রিপোর্টে লেখা হয়েছিল যে 1947 সালের শরৎকালে প্রায় পুরো মুসলিম জনসংখ্যা, যার পরিমাণ কয়েক লক্ষ ছিল, হত্যা করা হয়েছিল বা পালিয়ে গিয়েছিল। দ্য টাইমস লন্ডনে প্রকাশিত 10 আগস্ট 1948 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল 2,37,000 মুসলমানকে পরিকল্পিতভাবে নির্মূল করা হয়েছে। এটি ঘটেছিল 1947 সালের অক্টোবরে, পাঠান আক্রমণের 5 দিন আগে এবং মহারাজার ভারতে যোগদানের 9 দিন আগে। প্রতিবেদনে আরো বলা হয়েছে গণহত্যা অভিবাসনের ফলে জম্মু অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ 61% মুসলমানরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। দ্য স্টেটসম্যানের সম্পাদক ইয়ান স্টিফেন্স বলেন যে 5 লাখ মুসলমানকে জম্মু থেকে পুরোপুরি উচ্ছেদ করা হয়। মহাত্মা গান্ধী 25 ডিসেম্বর 1947 জম্মুর পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছিলেন, জম্মুর হিন্দু ও শিখ এবং যারা বাইরে থেকে সেখানে গিয়েছিল গুরুদাসপুর এবং আশেপাশের অঞ্চল থেকে RSS ক্যাডার আর সেখানে মুসলমানদের হত্যা করেছিল, তাদের মহিলাদের অসম্মান করা হয়েছে। সংবাদপত্রে এটি পুরোপুরি প্রকাশিত হয়নি। সেখানে যা ঘটেছে তার জন্য কাশ্মীরের মহারাজা দায়ী। ভারত বিভাজনের সময় ব্রিটিশরা দেশীয় রাজ্যগুলির ওপর তাদের আধিপত্য পরিত্যাগ করেন এবং রাজ্যগুলোকে ভারত বা পাকিস্তানে যোগদান অথবা স্বাধীন থাকার সুযোগ দেয়। জম্মু কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান হলেও রাজা ছিলেন হিন্দু। মহারাজ হরি সিং মুসলমান প্রধান পাকিস্তানে যোগদান করতে চাইলেন না, কিন্তু তিনি গণতান্ত্রিক ভারতেও যোগদান করলেন না। তিনি একজন স্বাধীন স্বৈরাচারী রাজা হয়েই থাকতে চাইলেন।
মহারাজা হরি সিং আশঙ্কা করেছিলেন যে কাশ্মীরি মুসলিম অধ্যুষিত হওয়ায় ভবিষ্যতে তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন এবং পুরো জম্মু কাশ্মীর পাকিস্তানে যোগ দিতে পারে। সেজন্য তিনি পুরো জম্মু কাশ্মীর না হলেও অন্ততপক্ষে জম্মুতে যাতে নিজের শাসন কায়েম রাখতে পারেন তার জন্য তিনি জম্মু থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণকে উচ্ছেদ করার ব্লুপ্রিন্ট তৈরি করেন। অন্য প্রদেশের মানুষ কাশ্মীরের জমি দখল নিতে পারবেন না, এই আইন 1926 সালে মহারাজা হরি সিং নিজেই তৈরি করেছিলেন। কিন্তু 1947 সালের পরে তারই উদ্যোগে পরিকল্পিতভাবে পাঞ্জাব এবং সীমান্তবর্তী প্রদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ও শিখ শরণার্থীরা জম্মুতে এসে বসবাস শুরু করে। সেই সঙ্গে মহারাজ হরি সিং জম্মুর শুধুমাত্র মুসলিম প্রজাদের ওপর নানাবিধ কর আরোপ করেন। করের এহেন বোঝা চাপানো ও অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্থানীয় মুসলমানরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে শুরু করেন। হরি সিং সৈন্য নামিয়ে বল প্রয়োগ করে নির্মমভাবে সে বিক্ষোভ দমন করেন। এরপর ডোগরা সৈন্যবাহিনী নামিয়ে জম্মুর মুসলমান প্রধান গ্রামগুলি খালি করে দেওয়া হতে থাকে এবং রাজ্য বাহিনীর 1/3 পুলিশের অর্ধেক বেশি সদস্য তখন মুসলমান ছিল এবং উচ্ছেদ অভিযান শুরু করার আগে সেনা এবং পুলিশ বাহিনী থেকে মুসলমানদেরকে অপসারণ করা হয়। মার্চ 1947-এ রাওয়ালপিন্ডিতে দাঙ্গার পর অনেক হিন্দু শিখ জম্মুতে পালিয়ে আসে। সেই সঙ্গে তারা নিয়ে আসে বাস্তব অবাস্তব সত্য মিথ্যা মিশ্রিত ঘটনার অতি রঞ্জিত বর্ণনা, যা জম্মুর হিন্দু শিখদের মনে মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহা সৃষ্টি করে। পুঞ্জে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 50,000 প্রাক্তন সৈনিক ছিল, যাদের অনেকের কাছে তখনও বন্দুক ছিল। জুলাই মাসে সমস্ত অস্ত্রধারীদের থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মুসলিম প্রাক্তন সৈন্যদের জমা দেওয়া অস্ত্র মহারাজার পুলিশ হিন্দু ও শিখ শরণার্থীদের হাতে হস্তান্তর করে। অক্টোবরের মাঝামাঝি সময়ে হিন্দু শিখ সন্ত্রাসবাদী এবং ডোগরা সেনাবাহিনী জম্মু প্রদেশ থেকে মুসলিম গ্রামবাসীদের বিতাড়িত করতে শুরু করে। গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে পায়ে হেঁটে পশ্চিম পাঞ্জাবের দিকে পালিয়ে যায়। সেখানে বেশিরভাগ লোকই শিয়ালকোট, ঝিলাম, গুজরাট এবং রাওয়ালপিন্ডি জেলার শরণার্থী শিবিরে আশ্রয় লাভ করে। 14 অক্টোবর হিন্দু শিখ সন্ত্রাসবাদীদের দল জম্মুর বিভিন্ন গ্রামে আমরে, চেক, আত্তাপুর এবং কচপুরা হামলা চালায়, মুসলমানদের হত্যা করে তাদের বাড়ি ঘরে আগুন লাগায়। রাজ্যের ডোগরা সেনাবাহিনী এই আক্রমণে নেতৃত্ব দেয় এবং দাঙ্গাকারীদের অস্ত্র দেয়। মুসলমান অধ্যুষিত এলাকা ছাড়া অন্যান্য অঞ্চলের মুসলমানদের দাঙ্গাকারীরা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে হত্যা করে। দুধ সরবরাহকারী গুজ্জর মুসলিম নারী পুরুষদের পথেই হত্যা করা হয়। মুসলিম অধ্যুষিত এলাকার বাইরে বসবাসকারী অনেক মুসলমানকে হিন্দু শিখ সন্ত্রাসবাদীদের দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সরকারিভাবে কারফিউ থাকা সত্ত্বেও হিন্দু শিখ সন্ত্রাসবাদীরা অস্ত্র ও গোলা বারুদ নিয়ে যানবাহনে অবাধে চলাচল করত। আসলে কারফিউ ছিল শুধুমাত্র মুসলমানদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য। তলব, খটিকান ও মহল্লা উস্তাদের মুসলিমরা অবরুদ্ধ হন, তাদের খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। প্রশাসন তাদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে নিরাপত্তার জন্য পাকিস্তানে যেতে উৎসাহিত করে। কয়েক হাজার মুসলমানের প্রথম ব্যাচকে প্রায় 60টি লরিতে বোঝাই করে শিয়ালকোটে নিয়ে যাওয়া হয়। তাদের কি হতে চলেছে তা বুঝতে না পেরে এই পরিবারগুলি লরিতে উঠেছিল। যানবাহন সৈন্য দ্বারা এসকর্ট করা হয়, কিন্তু যখন তারা শহরের উপকণ্ঠে জম্মু শিয়ালকোট সড়কে 4টার কাছে পৌঁছায়, যেখানে আগে থেকেই প্রচুর সশস্ত্র হিন্দু ও শিখ উদ্বাস্তু অবস্থান করেছিল, সেখানে মুসলমানদেরকে যানবাহন থেকে টেনে বের করে আনা হয় এবং নির্দয়ভাবে হত্যা করা হয়। মহিলাদের ধর্ষণ ও অপহরণ করা হয়। ডোগরা সৈন্যরাও সন্ত্রাসবাদীদের সাথে যোগদান করে অথবা নিষ্ক্রিয় দর্শকের মতো তাকিয়ে থাকে। গণহত্যার খবরটি অত্যন্ত সতর্কতার সাথে গোপন করা হয়েছিল। পরের দিন মুসলিম পরিবারের আরেকটি দলকে একইভাবে গাড়িতে চড়িয়ে নিয়ে গিয়ে একই পরিণতি করা হয়। যারা কোনোভাবে খুনিদের হাত থেকে পালিয়ে বাঁচতে পেরেছিল, তারা তাদের দুঃখের কাহিনী বর্ণনা করতে শিয়ালকোটে পৌঁছেছিল। 5ই নভেম্বর ডোগরা সেনাবাহিনী সৈন্যরা মুসলিমদের বিরুদ্ধে আরেকটি সংগঠিত উচ্ছেদ শুরু করে, কিন্তু তাদের শিয়ালকোটে নিয়ে যাওয়ার পরিবর্তে ট্রাকগুলি জম্মুর রাজৌরি জেলার জঙ্গল পাহাড়ে নিয়ে যায় এবং যেখানে তাদেরও আগের লোকদের মতো একই পরিণতি করা হয়। ওই সময় জম্মুর উধমপুর, ছেনানি, রামনগর, রিয়াসি, বাদেরোয়া, ছাম, দেবাবাটালা, আখনুর, কাঠুয়া সহ বিস্তীর্ণ এলাকায় আবাল বৃদ্ধ বনিতা বহু মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে প্রায় 123টি গ্রাম সম্পূর্ণ জনশূন্য হয়ে যায়।
শুধুমাত্র জম্মু জেলায় মুসলিমদের সংখ্যা 1 লাখ এবং এরও বেশি হ্রাস পায় আনুমানিক 27,000। মুসলিম মহিলাকে অপহরণ ও ধর্ষণ করা হয়। স্থানীয় মহল্লা গলিতে হাজার হাজার গুজ্জরকে গণহত্যা করা হয়েছিল এবং জম্মু সেনানিবাস এলাকার গ্রামগুলি সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কুথুয়া তার মুসলিম জনসংখ্যার প্রায় 50% হারিয়ে ফেলেছিল। ডোগরা রাজ্যের সৈন্যরা মুসলমানদের ওপর আক্রমণের অগ্রভাগে ছিল, যারা বাড়িঘর ছেড়ে প্রাণ বাঁচাতে পাকিস্তান সীমান্তের দিকে রওনা দিয়েছিলেন এবং তাদের অনেকেই ধরে ধরে হত্যা করা হয়। গণহত্যা চলাকালীন কারফিউ জারি করা হয়েছিল, তবে সেগুলি ছিল মূলত মুসলিম অধ্যুষিত এলাকাগুলির জন্য মুসলিমদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে। অন্যদিকে হত্যাকারীরা বাধাহীনভাবে খোলা অস্ত্র হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে এবং হত্যার যজ্ঞ চালিয়ে গেছে। মুসলিমদের হত্যার পর স্থানগুলির নামও অবিলম্বে পাল্টে ফেলা হয়েছিল। উর্দু বাজার, রাজিন্দার বাজার এবং ইসলামিয়া স্কুল হরি সিং উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছিল। মুসলমানদের ফেলে যাওয়া সম্পত্তি, যা স্বাভাবিকভাবে রাজ্য সরকারের দখলে নেওয়ার কথা ছিল, সেগুলো সব লুটেরা এবং দাঙ্গাবাজদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই সম্পত্তিগুলি এখনো লুটেরা এবং তাদের বংশধরদের অবৈধ দখলেই রয়েছে। দ্য টাইমস লন্ডনে প্রকাশিত 10 আগস্ট 1948 সালের প্রতিবেদন অনুযায়ী আনুমানিক প্রায় 8 লক্ষ মুসলিম যারা প্রাণ বাঁচাতে দেশান্তরিত হওয়ার চেষ্টা করেছিল, তাদের মধ্যে 2,37,000-এর বেশিকে ডোগরা রাজ্যের সেনাবাহিনী দ্বারা পরিকল্পিতভাবে নির্মূল করা হয়েছিল, যাদের নেতৃত্বে ছিলেন মহারাজা হরি সিং এবং হিন্দু ও শিখ উদ্বাস্তুরা। স্থানীয় মিডিয়াও হত্যাকাণ্ড এবং দেশ হত্যাকে তীব্রতর করে তুলেছিল। উদাহরণস্বরূপ, জম্মু ভিত্তিক একটি হিন্দু পত্রিকা গর্ব করে বলেছিল যে একজন ডোগরা কমপক্ষে 2 শতাধিক মুসলিমকে হত্যা করতে পারে। 1961 সালে ভারতের আদমশুমারির হিসাব অনুযায়ী জম্মু প্রদেশে প্রায় 123টি গ্রাম সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়েছিল। সেখানে শুধুমাত্র জম্মু জেলায় মুসলিমদের সংখ্যা হ্রাস পায় 1,50,000-এরও বেশি। জম্মুর অনেক মুসলমান পরিবারের সঙ্গে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এখন খাইবার পাখতুনখোয়া উপজাতীয় লোকেদের পারিবারিক সম্পর্ক ছিল। জম্মু হত্যাকাণ্ডের 5 দিন পর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে উপজাতীয় মিলিশিয়ারা নিজেদের আত্মীয় স্বজনদের জীবন ও সম্মান রক্ষার্থে ভারতে প্রবেশ করে এবং কাশ্মীরে আক্রমণ করে। যখন উপজাতীয়দের সেনাবাহিনী কাশ্মীরে ছুটে আসে, তখন ডোগরা রাজার সেনাবাহিনী, যারা এতদিন ধরে নিরীহ নিরস্ত্র মুসলমানদের গণহত্যায় লিপ্ত ছিল, জম্মুতে পালিয়ে যায়। রাজা হরি সিং শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতে ভারতের সাথে যোগদানের চুক্তিতে স্বাক্ষর করেন। ভারত তখন উপজাতীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার সেনাবাহিনী পাঠায়। উপজাতীয়দের এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে কয়েক সপ্তাহের লড়াই অবশেষে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের দিকে পরিচালিত হয়। 1948 সালের জানুয়ারিতে যখন নয়াদিল্লি এবং ইসলামাবাদ যুদ্ধ বিরতিতে সম্মত হয়, তখন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজত্ব 2 দেশের মধ্যে ভাগ হয়ে যায়। 1990 সালে পণ্ডিতদের সাথে যা ঘটেছিল তা লঘু করা উদ্দেশ্য নয়। নিঃসন্দেহে এটি একটি অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় অপরাধ ছিল, কিন্তু এই প্রতিবেদনের লক্ষ্য হলো 1947 সালে জম্মুতে 2 মাস ধরে চলা মুসলমানদের গণহত্যার ভুলে যাওয়া গল্পটি ভারতবাসীকে মনে করিয়ে দেওয়া। যদি এটা ঠিক হয় যে কাশ্মীরি পণ্ডিতদের প্রতি আচরণ আমাদের কখনোই ভুলে যাওয়া বা ক্ষমা হওয়া করা উচিত নয়, তাহলে জম্মুর মুসলমানদের প্রতি যা করা হয়েছিল তা মনে না রাখার এবং ক্রমাগত নিন্দা না করার কোনো অজুহাত ভারতবাসীর নেই। এটি শুধুমাত্র বৌদ্ধিক সততার বিষয় নয়, এটি ভারত গঠনকারী বহুজাতিক জনগণের ঐক্যের ওপর প্রভাব ফেলে। আমাদের স্মৃতি বা ইতিহাস চর্চা যদি নির্বাচনী হয়ে ওঠে, তবে এটি একতরফাও হয়ে যায় এবং এটি আমাদের বহুজাতিক ভারতের ঐক্যকে বিভক্ত করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্ষেত্রে জম্মু গণহত্যা ভয়াবহ জাতিগত নির্মূল পর্বগুলির মধ্যে একটি। ঐতিহাসিক এবং গবেষকদের মতে কাশ্মীরের চিরস্থায়ী সংঘাতের মূলে রয়েছে এই ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া 1947 সালের গণহত্যা। আজকের প্রজন্ম, যাদের নিকট আত্মীয়রা সেদিন গণহত্যা এবং ধর্ষণের শিকার হয়েছিলেন এবং যারা ভাগ্যকর্মে তাদের ঘরবাড়ি সহায় সম্বল ফেলে রেখে পালিয়ে জীবন বাঁচাতে পেরেছিলেন, তারা আজ বারবার সন্ত্রাসবাদী হয়ে ফিরে আসছে কিনা সেটা একটা ভাববার বিষয়। আজ যখন ক্যায়ের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় উৎপীড়নের শিকার সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে, তখন ভারতের বুকে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে যে মুসলমানরা প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে ওই দেশগুলিতে পালিয়ে আশ্রয় নিয়েছিল, তারা যদি আজ তাদের স্বভূমিতে ফিরে আসতে চায়, তাহলে সে সুযোগ তাদের দেওয়া হবে না কেন? একসাথে সেই প্রশ্নও উঠছে। প্রশ্ন তো উঠতেই থাকবে এবং তার
উত্তর যথাযথ সময়ে পাওয়াও যাবে। আপনারা চোখ রাখুন রাইট অ্যাঙ্গেলে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।